প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব রসায়নের সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়টা আমরা তিন ভাগে ভাগ করছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আজকে আমরা দেখব পার্ট 1-এ। এই পার্ট 1-এ আমরা যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলো নিয়ে আমরা বেসিক আলোচনা করব, এবং পার্ট 2-তে আমরা পরবর্তীতে তোমাদের যে লা শাতিলিয়ার নীতি আছে, বিক্রিয়ার হার আছে, সাম্যাবস্থা আছে, ওগুলো নিয়ে আলোচনা করব। এবং পার্ট 3-তে আমরা বোর্ড কোশ্চেন থেকে শুরু করে টাইপ ভিত্তিক সমস্যা সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এই অধ্যায়ে আমরা কি কি শিখতে পারি সেটা একটু দেখে নিই। এই অধ্যায়ে আমরা শিখবো ভৌত পরিবর্তন ও রাসায়নিক বিক্রিয়ার পার্থক্য, হ্যাঁ, এবং রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ, রেডক্স বা নন রেডক্স, নন জারণ বিক্রিয়া, একমুখী, উভয়মুখী, দাপুৎপাদী, যত ধরনের বিক্রিয়া আছে সবগুলো আমরা শিখবো। এবং রাসায়নিক বিক্রিয়ার উৎপন্ন পদার্থের পরিমাণকে লা শাতিলার নীতির আলোকে ব্যাখ্যা করব, পরবর্তীতে বিশ্লেষণ করে জারণ বিজারণ বিক্রিয়া প্রকারভেদ করব, তারপর বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে সংঘটিত বিক্রিয়ার ব্যাখ্যা করব, এবং দৈনন্দিন কাজে আমরা যে সমস্ত দাতব বস্তু ব্যবহার করি তাদের যে কিভাবে রক্ষা করা যায়, মরিচা থেকে রক্ষা করা যায়, ওগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। আচ্ছা, আমরা প্রথমে দেখি যে পদার্থের পরিবর্তন। তো পদার্থের পরিবর্তন আসলে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো ভৌত পরিবর্তনটা কি হয়? ভৌত পরিবর্তন হচ্ছে যে এর গঠনগত যে পরিবর্তনটা হয়, হ্যাঁ, এর রাসায়নিক পরিবর্তনগুলো হয় না। আচ্ছা, আমরা একটু দেখি যে এটা একটা আইস কিউব আছে, হ্যাঁ, এই আইস কিউবটার সাথে মনে করো যে এই আগুনের একটা সম্পর্ক হলো, দুজনে সম্পর্ক করলো। তো এই আগুন হচ্ছে সুন্দরী গাল, ওইকে দেখে এই বরফ ছেলেটা একদম কি হচ্ছে, একদম গলে গেছে। তো এই যে বরফটা, ও ছিল কি কঠিন, কঠিন থেকে ওর সাথে মানে আগুনের হিটে গলে কি হয়েছে, তরল হয়ে গেছে। এই যে ওর যে একটা পরিবর্তন হলো, কঠিন থেকে তরল পরিবর্তন হলো, ওর যে একটা অবস্থান পরিবর্তন হলো, এটি হচ্ছে ওর ভৌত পরিবর্তন। এখন একে যদি আরো তাপ দেওয়া হয়, এর সাথে যদি আরো বেশিক্ষণ রিলেশন টিকে থাকে, ও বাষ্প হয়ে উড়ে চলে যাবে। তাহলে এই পরিবর্তনটার নাম হবে ভৌত পরিবর্তন। এরপর আমরা দেখব যে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনটা কি হয়? দেখো, এই জায়গাটায় দুইটা যে মিথেন রয়েছে এবং অক্সিজেন রয়েছে, এই দুইটা বিক্রিয়া করে ও নতুন দুইটা সাবস্টেন্স তৈরি করে। মনে করো যে এখানে একটা পদার্থ, এখানে একটা পদার্থ, মিথেন একটা পদার্থ, ভিন্নধর্মী, অক্সিজেন একটা ভিন্নধর্মী পদার্থ। এই দুইটা পদার্থ যখন বিক্রিয়া করে নতুন দুইটা পদার্থ তৈরি করলো, একটা কার্বন ডাইঅক্সাইড এবং একটা পানি। এখন দেখো, এই যে আগের যে পদার্থটা রয়েছে মিথেন, এই পদার্থটার কোনো গুণ বা কোনো বৈশিষ্ট্য, কোনো গুণাবলী এই যে কার্বন ডাইঅক্সাইড এটার সাথে নাই। দুইটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখানে CH4 ছিল, এখানে CO2, সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখানে ছিল অক্সিজেন, এখানে হচ্ছে H2O, মানে লিকুইড হয়ে গেছে, পানি। এই ধরনের যে পরিবর্তনগুলো ঘটে, এই পরিবর্তনগুলোকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। আর এর আগে যে পরিবর্তনটা ছিল, এখন দেখো, এই আগের যে পরিবর্তনটা ছিল, এখানে যে আইসটা ছিল, এর যেই গঠনটা রয়েছিল এটা হচ্ছে কিন্তু এর যে রাসায়নিক গঠনটা ছিল H2O, এটা এখানে দেখো ও যে বরফ থেকে গলে পানি হয়ে গেছে, ওরে কিন্তু রাসায়নিক সংকেত H2O। তার মানে এখানে OH2O, এখানে OH2O, এখন যদি ও উড়ে চলে যায় বাষ্প হয়ে, সেটারও হচ্ছে H2O, ঠিক আছে? এটা হচ্ছে গ্যাস আকারে থাকবে, এটা হচ্ছে লিকুইড আকারে থাকবে, এবং এটা হচ্ছে সলিড আকারে থাকবে। এই যে পরিবর্তনটা এখানে হচ্ছে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাসিয়াস, এই যে পরিবর্তনটা করতেছে এটা হচ্ছে ভৌত পরিবর্তন। এখন দেখো, এদের ভিতরে যে ইয়াটা রয়েছে, পদার্থগুলো রয়েছে, এটা কিন্তু সেম। এখানেও H2O, এখানেও H2O, এখানেও H2O, শুধুমাত্র বাহ্যিক পরিবর্তনটা ঘটছে বা অবস্থার পরিবর্তনটা ঘটছে। আর রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে সম্পূর্ণ একটা নতুন পদার্থ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার পরবর্তীতে আগে, এখন আমরা দেখব যে একই সাথে ভৌত পরিবর্তন এবং একই সাথে রাসায়নিক পরিবর্তন কিভাবে হচ্ছে। দেখো যে মোমটা যে জ্বলতেছে, এই মোমটা যখন জ্বলে তখন কিন্তু একই সাথে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন দুটাই ঘটে। তো ভৌত পরিবর্তনটা কিভাবে ঘটে আমরা সহজে দেখতে পাচ্ছি যে মোমটা যখন গলতেছে, দেখো মোমটা যখন জ্বলতেছে, জ্বলার সময় এই যে মোমটা যে গলে গলে কিন্তু পড়তেছে। মোমটা কিন্তু সলিড ছিল না, মোমটা একটা সলিড ছিল বা কঠিন বস্তু ছিল। তখন এটাকে আগুন ধরানো হলো, এটা কিন্তু গলে গলে পড়তেছে, এই যে গলে গলে পড়তেছে, এটা একটা তরল অবস্থা, তাই না? তাহলে একটা পেলাম কঠিন, একটা পেলাম তরল। আবার যে দেখো, এই যে আগুনটা জ্বলতেছে, আগুনটা জ্বলতেছে কিন্তু এই মোমটা গলার কারণে মানে বাষ্প হয়ে এখানে কিন্তু একটা গ্যাস তৈরি হচ্ছে, হ্যাঁ, সেই গ্যাসটাই কিন্তু মোমটা জ্বলতেছে।
ওকে, তাহলে দেখো এখানে কয়টা অবস্থা পেলাম, একটা কঠিন, একটা তরল, একটা গ্যাসিয়াস। তাহলে আমরা এখানে ভৌত পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি মোম জ্বলার সময়, আবার রাসায়নিক পরিবর্তনও কিন্তু দেখতে পাচ্ছি। এই যে মোমটা জ্বলতেছে এর কিছু কিছু অংশ কি হয়, মনে করো যে মোমটাকে আমরা ধরি, মোমটা একটা জটিল একটা হাইড্রোকার্বন। তাহলে দেখো মোমটা থাকে মনে করো সি, এক্স থাকে আর এইচ থাকে মনে করো ওয়াইটা। এটা একটা কমপ্লেক্স হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনটা কি হয়, আগুনের সাথে বিক্রিয়া করে, সরি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এই যে যত দহন বিক্রিয়া হবে, হ্যাঁ আমরা পরবর্তীতে দহন বিক্রিয়া পড়বো, যত পোড়ানো আছে দহন আছে আগুন দিয়ে পোড়ানো, সবই কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দেয়। আচ্ছা আমরা একটু অক্সিজেনটা একটু দূরে লিখি, কারণ এখানে দেখো এই যে সি এক্স এবং এইচ ওয়াই, এইটার সাথে কত অণু বিক্রিয়া করবে অক্সিজেন, এটার সাথে অক্সিজেনটা বিক্রিয়া করবে এরকম, যেমন দেখো এখানে এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে 2, এই কয়টা অণু বিক্রিয়া করবে। এখন দেখো এটা বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে, এখানে এক্স অণু হবে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, ওয়াই অণু তৈরি হবে H2O পানি, এবং বাকিটা তৈরি হবে শক্তি। এই শক্তিটা কিন্তু হচ্ছে তাপ শক্তি এবং আলোক শক্তি। এই শক্তির মাধ্যমে কিন্তু আমরা এই যে আলোক শক্তি বের হচ্ছে এবং তাপ শক্তিতে আমরা তাপ পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে মোমটা যে দহন হচ্ছে অক্সিজেনের সাথে, মোমটা দহন হয়ে আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হচ্ছে, পানি বলতে জলীয় বাষ্প তৈরি হচ্ছে, আর এখানে শক্তি তৈরি হচ্ছে। তাহলে আমরা কয়টা পরিবর্তন পাইলাম মোম জ্বলার সময়, মোমটা জ্বলার সময় আমরা দুইটা পরিবর্তন পাইলাম, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে আমরা সামনে আগে যাই। এখন দেখো রাসায়নিক যে বিক্রিয়াগুলো রয়েছে এটার কিছু শ্রেণী বিভাগ রয়েছে। তো আমরা প্রাথমিকভাবে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা একমুখী বিক্রিয়া, একটা উভয়মুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়াটা হচ্ছে ওই ধরনের বিক্রিয়া যে বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, রিটার্ন কিন্তু আসবে না। আর উভয়মুখী বিক্রিয়া কি হয়, যে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, আবার উৎপাদ থেকে আবার বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয়ে যাবে। মানে পশ্চাৎমুখী বিক্রিয়া এবং সম্মুখী বিক্রিয়া দুই ভাগে ভাগ করা হয় আবার উভয়মুখী বিক্রিয়াকে। মানে হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়াও চলবে, উভয়মুখী সম্মুখমুখী বিক্রিয়াও চলবে। আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করো যে আমাদের যে একটু আগে মোমের দহন দেখলাম ওইটাও হয়, আমরা ধরো মিথেন নিয়ে কাজ করবো, হ্যাঁ 4। এখন এটাকে যদি আমরা অক্সিজেন দিয়ে জ্বালায় দিই তখন কি হবে, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, ওকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর ধরো মনে করো যে পানি তৈরি হলো, আর প্লাস শক্তি তৈরি হলো। আচ্ছা এরকম একটা কাহিনী ঘটলো। এখন এই যে জায়গাটায়, এই জায়গায় যে বিক্রিয়াটা ঘটলো, এখন দেখো এই মিথেন থেকে বিক্রিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয়ে গেল, কিন্তু এটা কখনই আবার এই কার্বন ডাইঅক্সাইড পানি বিক্রিয়া করে এই পাশে আসা পসিবল না। হয়তো অন্য কোনো ওয়েতে এটা আনা যাবে, কিন্তু এই বিক্রিয়া সম্ভব না। তাহলে এটা দেখো, এটা ডিরেকশন হচ্ছে একমুখী, মানে বিক্রিয়াটা শুধু এই বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে। এদেরকে বলা হয় বিক্রিয়ক আর এদেরকে বলা হয় উৎপাদক। এখন দেখো উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে মনে করো যে একই সাথে আমরা যদি একটা বিক্রিয়া নেই, মনে করো যে এখানে নাইট্রোজেন নিলাম, এখানে আমরা পানি নিলাম, সরি হাইড্রোজেন নিলাম। এখানে এই বিক্রিয়াটা কি হয়, এই বিক্রিয়াটা আমাদের এখানে একটা অ্যামোনিয়া তৈরি হয়ে যাবে, NH3 তৈরি হয়ে যাবে। এখন দেখো এই বিক্রিয়াটা যখন তৈরি হয়, এই বিক্রিয়াটা তৈরি হয়ে এখানে এই পাশে যাবে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি হলো। আবার একই সাথে কি হবে, এপাশে যখন বিক্রিয়ার এপাশে অ্যামোনিয়া তৈরি হয়ে যাবে তখন ওরা আবার বিয়োজিত হবে, ভাঙবে, ভেঙে ও আবার এদিকে আবার বিক্রিয়া শুরু করে দিবে। মানে বিষয়টা এরকম যে এটা ভেঙে আবার এই দুটো আবার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই বিক্রিয়াটা সবসময় চলমান থাকে, যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, আবার অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়া আবার ভেঙে আবার নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি হচ্ছে, এই বিক্রিয়া চলমান থাকে, ঠিক আছে। এটা একটা উভয়মুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়া একটা সাম্যাবস্থা থাকে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো, লা-শাতিলিয়ার নীতি এবং যে বিক্রিয়ার সাম্যাবস্থা, বিক্রিয়ার হার, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো এগুলোর ক্ষেত্রে। তো উভয়মুখী বিক্রিয়া বুঝতে পারছো, এই উভয়মুখী বিক্রিয়ার যে সামনের দিকে যেটা অগ্রসর হলো এটাকে বলা হয় সম্মুখমুখী, ঠিক আছে, সম্মুখমুখী, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। আর যেহেতু পিছের দিকে আসছে তা আমরা এটা কি বলবো, পশ্চাৎমুখী, তাই না, পশ্চাৎমুখী বিক্রিয়া। ওকে, তা সম্মুখমুখী আর পশ্চাৎমুখী বিক্রিয়া বোঝা গেল। এটা কিন্তু আমাদের লা-শাতিলের নীতির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সম্মুখমুখী বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়া। ওকে, আচ্ছা ওটা আমরা পার্ট 2-তে দেখব। এখন দেখো যে বিক্রিয়া আরো দুই প্রকার হয়, সেটা কি কি, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তো কিছু কিছু বিক্রিয়া কি হয়, যে বিক্রিয়া করার সময় যে ও প্রচুর তাপ উৎপন্ন করে, হ্যাঁ, তো এই ধরনের বিক্রিয়াকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া।
দেখো এই যে অ্যামোনিয়া, একটু আগে যে বিক্রিয়াটা দেখলাম, এই যে অ্যামোনিয়া তৈরি হলো নাইট্রোজেনের সাথে, যে হাইড্রোজেন বিক্রিয়া করলো, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়াটা তৈরি হলো, হ্যাঁ, এই যে অ্যামোনিয়াটা তৈরি হলো, এই তৈরি হওয়ার সময় ও হচ্ছে এই 92 কিলোজুল তাপ উৎপন্ন করে। ঠিক আছে, এই ধরনের বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। দেখো ও কি করে, দেখো এখানে এই বিক্রিয়াটা হওয়ার সময় চারদিকে তাপ রেডিয়েট করে, চারদিকে যখন তাপ রেডিয়েট করে তখন আহ, তাপ রেডিয়েট করে তখন আমাদের এটা কি কি হয়, মানে আমরা তাপমাত্রা অনুভব করি, যেখানে অনেক তাপ উৎপন্ন হচ্ছে। আর তারপরে বিক্রিয়া কি হয়, তারপরে বিক্রিয়ায় ও হচ্ছে পরিবেশ থেকে আরো তাপ নিয়ে যায়, মানে তাপ কি হয়, এক্সজস্ট করে নিয়ে যায়। তো তাপ উৎপাদী বিক্রিয়া তাপ পরিবেশে তাপ দিচ্ছে, মনে করো যে এখানে বিক্রিয়াটা হচ্ছে, এখান থেকে তাপ ছড়াচ্ছে, রেডিয়েট হচ্ছে, তোমার গরম লাগবে ধরলে। আর এটা কি হবে, এখানে কি হবে, পরিবেশ থেকে আরো তাপ নিয়ে যাচ্ছে, তার মানে কি এটা ঠান্ডা লাগবে। ওকে, এখন দেখো তারপরে বিক্রিয়া কি হয়, যেমন নাইট্রোজেনের সাথে যে অক্সিজেন বিক্রিয়া হয়, নাইট্রোজেন অক্সাইড তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে ও 180 কিলো জল মানে তাপ হচ্ছে পরিবেশ থেকে আরো নিয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হবে তাপহারী বিক্রিয়া। এখন দেখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই ডেলএস এর মান, মানে ডেলএস এর মান হয় নেগেটিভ। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএস এর মান হয় নেগেটিভ, এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই ডেলএস এর মান হয় পজিটিভ। এটা কেন হয় আমরা পরবর্তীতে দেখবো, হ্যাঁ, বিক্রিয়া যখন হার্ড করব তখন এটা আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখন আমরা দেখব যে রাসায়নিক বিক্রিয়া তো অনেক ভাগ আছে, অনেক শ্রেণীবিন্যাস আছে, তার ভিতর আরেকটা শ্রেণীবিন্যাস রয়েছে, সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া রয়েছে, আবার নন রেডক্স বিক্রিয়া রয়েছে। এই যে রেডক্স বিক্রিয়া মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়া কি হয়, যে একটা হয় জারা হয়, মানে জেরে ফেলে দেওয়া হয়, আবার গ্রহণ করা হয়। হ্যাঁ, এখন জেরে ফেলে দেওয়া গ্রহণ করা হয়, কি জেরে ফেলে দেওয়া হয়, আসলে ইলেকট্রন, এখানে হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান হয়। এই যে জারণ থেকে বুঝতে পারছো যে ইলেকট্রন জেরে ফেলে দেওয়া হয়, আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা হয়, উল্টাটা হবে। আমরা একটা উদাহরণ দেখলে এখানে বুঝতে পারবো। এই জায়গাটা দেখো, এই যে মুক্ত অবস্থায় কোনো মৌল যদি থাকে বা এলিমেন্ট থাকে, তখন বা এর সম্পূর্ণটা বা সম্পূর্ণ যোগের জারণ শূন্য হয়, আর মুক্ত অবস্থায় সবসময় জারণ কি হয়, শূন্য হয়। তাহলে ফেরাসের দেখো যে আয়রনটা রয়েছে, এর জারণ শূন্য। এখন দেখো এই পাশে এসে ওর জার্মান কিন্তু হয়ে গেছে +2, ওর জার্মান হয়ে গেছে -2। ঠিক আছে, এখন দেখো ওই পাশে ছিল ওর জার্মান কত, শূন্য, এখানে হয়ে গেছে +2। তার মানে ও হচ্ছে কি করছে, +2 মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে এখানে কি হবে, জারণ হবে। কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, দুইটা ইলেকট্রন ও ত্যাগ করছে। তাই দুইটা ইলেকট্রন ত্যাগ করে ও কিন্তু জারণ বিক্রিয়া হয়েছে। এখন দেখো এই জায়গাটায়, এই জায়গাটা দেখো কপার ছিল +2, একটু মুছে দেই, আর একটা কালি নেই। দেখো এই জায়গায় কপার ছিল +2। ওকে, এখন দেখো এই পাশে এসে এই কপারটা হয়ে গেল শূন্য, কপারের জার্মান শূন্য। এই +2 মানে হচ্ছে দুইটা ইলেকট্রনের অভাব আছে, মানে দুইটা ইলেকট্রন দরকার। এখন দেখো ও এখান থেকে এই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে দেখো আমি প্লাস চিহ্ন দিই, যে দুইটা ইলেকট্রন ও গ্রহণ করলো, দুইটা ইলেকট্রন গ্রহণ করে ও একটা মুক্ত মুক্ত কপারে পরিণত হলো, মুক্ত কপারে পরিণত হলো। এই যে যাকে ইলেকট্রন গ্রহণ করলো, তখন এখানে কি হবে, বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। তাহলে এই জায়গাটা আমরা দেখতেছি যে জারণ হচ্ছে আবার বিজারণ হচ্ছে, যে বিক্রিয়া এই জারণ হবে বিজারণ হবে, এই ধরনের বিক্রিয়াকে বলবো আমরা জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। বুঝা গেল? তাহলে জারণ বিজারণ বিক্রিয়া বলতে আমরা কি বুঝবো, যে বিক্রিয়ক সমূহের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হবে, ইলেকট্রনের আদান প্রদান হবে। এই বিক্রিয়াটা অন্য প্রতিস্থাপন বিক্রিয়া হয়। জারণ বিজারণ বিক্রিয়ার কিন্তু আরো আরো অনেকগুলো ভাগ রয়েছে, সংযোজন, বিয়োজন, তারপর দহন, এবং রয়েছে প্রতিস্থাপন। এটা কিন্তু ওটার ভিতর এক টাইপের পড়ে, প্রতিস্থাপন বিক্রিয়ার ভিতর পড়ে। এখন আমরা দেখব যে এই যে জারণ বিজারণ বিক্রিয়াটা করি, এখানে যে জারণ সংখ্যা কার কত, এটা আমাদের তো নির্ণয় করা দরকার, যে কার কয়টা জারণ সংখ্যা থাকতে পারে। তো এটা অনেকগুলো রুলস আছে। আবার তোমাদের বইতে একটা চার্ট দেওয়া রয়েছে, জারণ বিজারণ বিক্রিয়া দেখবো তোমাদের বইতে একটা চার্ট দেওয়া আছে, ওটা অবশ্যই মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, অনেক টেকনিকে বের করা যায়, টেকনিক পরে আগে মুখস্থ করো, মুখস্থ করার পর পরে টেকনিক। টেকনিক হচ্ছে তোমরা যদি কোনো কিছু ভুলে যাও বা মনে করতে পারতেছো না, তখন ওই টেকনিক দিয়ে তোমরা ওটা মনে করার চেষ্টা করবা। কিন্তু তোমরা যদি মুখস্থই না করো, যদি শুধু টেকনিক মুখস্থ করো, তাহলে কি হবে, তোমাদের টেকনিকটা মাথায় থাকবে কিন্তু আসল জিনিস মাথায় থাকবে না। আচ্ছা দেখো,
এখানে কয়েকটা নিয়ম আমি লিখে রাখছি যে মুক্ত অবস্থায় যেমন অক্সিজেন, হাইড্রোজেন বা আমরা ওখানে যে ইয়া দেখালাম, আয়রন দেখালাম, এফি, তো এদের জারণ মান কিন্তু ছিল শূন্য। মুক্ত অবস্থায় কি হয়, এদের পরমাণুগুলো জারণ মান শূন্য থাকে। আরেকটা জিনিস মনে রাখবা যে অক্সিজেনের জারণ মান সাধারণত -2 হয়, এটা কমন যে অক্সিজেনের জারণ মান কত হয়, সাধারণত -1 হয়, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এখন দেখো, তবে হাইড্রোজেন পারঅক্সাইড কিছু কিছু যৌগ থাকে, এরকম যৌগ হাইড্রোজেন পারঅক্সাইড টাইপের কিছু যৌগ থাকে। তাই এই ধরনের যৌগতে এই যে হাইড্রোজেনের জারণ মান কত, অক্সিজেনের জারণ মান কত হতে পারে, -1 হতে পারে। বুঝতে পারছো? এখন দেখো, হাইড্রোজেনের জারণ মান সাধারণত +1 হয়, এটা আমরা জানি। ওকে, এবার দেখো ধাতুর আয়নের যেমন সোডিয়াম বা ফেরাস, এদের ক্ষেত্রে জারণ সংখ্যা তাদের আয়নের চার্জের সমান হয়, মানে তাদের আয়ন যত জারণ মান তত। ঠিক আছে, যেমন সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের চার্জ কত আমি জানি, +1, তার মানে জারণ মানও 1, এগুলো হয়ে থাকে। যেমন ফেরাস ফেরিকও হইতে পারে, ফেরাসও হইতে পারে, এদের জারণ মান 2 হইতে পারে, 3 হইতে পারে, মানে এদের যেটা চার্জ হবে ওইটি হবে ওর জারণ সংখ্যা। ওকে, এখন তোমরা দেখবা যে তোমাদের বইতে ফসফরাসের জারণ মান দেওয়া রয়েছে এবং যে নাইট্রোজেনের, হ্যাঁ নাইট্রোজেনের ক্ষেত্রে বলা আছে। তো নাইট্রোজেনের তোমাদের যোজনী দেওয়া ছিল 3 এবং 5, কিন্তু নাইট্রোজেনের যোজনী আমরা জানি 3-এর বেশি হওয়া সম্ভব না। ওই যে 5 যে দিল ওইটা আসলে নাইট্রোজেনের জারণ সংখ্যা। এবার আমরা দেখবো যে একটি যুগপৎ বিক্রিয়া, যে জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই যে যুগপৎ মানে হচ্ছে একসাথে ঘটবে, যখন জারণ হবে তখন বিজারণও হবে। জারণ বিজারণটা হয় এরকম যে তুমি একটা ইলেকট্রন জেরে দিলা, ওই ইলেকট্রনটা কিন্তু তুমি যে জেরে ফেলে দিলা তা না, ওটা আবার আরেকজন গ্রহণ করতে হবে, তখনই কিন্তু এই জারণ বিজারণ বিক্রিয়াটা হচ্ছে, মানে একজন জেরে দিবে সাথে সাথে আরেকজন গ্রহণ করে নেবে। এখন দেখো এই বিক্রিয়া দুইটা ঘটনা ঘটে, যেহেতু জারণ বিজারণ সম্পূর্ণ একটা বিক্রিয়া, তো একটা যেহেতু জেরে দিবে ওইটা হবে অর্ধেক, আবার যখন গ্রহণ করবে ওইটা হবে বাকি অর্ধেক, দুইটা মিলে হবে কি সম্পূর্ণ একটা বিক্রিয়া। তো আমরা অর্ধ বিক্রিয়াটা করি, জারণ অর্ধ বিক্রিয়া, মানে জেরে ফেলে দিলে এটা হচ্ছে পুরো বিক্রিয়াটা অর্ধেক। সেই অর্ধেক বিক্রিয়াটা কি হবে, দেখো এই সোডিয়ামটা ছিল শুধু সোডিয়ামটা যদি ধরি, এখানে আমি আমি যেভাবে করি আর কি, আমি এইভাবে করি, মনে করো যে এখানে সোডিয়ামটা আছে, দেখো এই সোডিয়ামটা আছে, ঠিক আছে, এটা থেকে আমি কি করলাম, একটা ইলেকট্রন জেরে ফেলে দিলাম, তখন কি হয়ে যাবে, এখানে সোডিয়াম প্লাস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখো এই যে একটা ইলেকট্রন যে জেরে ফেলে দিলাম, এখানে কি হলো, সোডিয়াম প্লাস, এই ইলেকট্রনটাই কে গ্রহণ করবে, এই ক্লোরিন। ক্লোরিন একটা ইলেকট্রন তো দরকার, তাই না, ক্লোরিন একটা ইলেকট্রন দরকার, তখন ও যখন গ্রহণ করবে তখন হয়ে যাবে এটা ক্লোরিন মাইনাস। ওকে, এখন দেখো এটা কি হলো, জেরে ফেলে দিল, এটা হচ্ছে গ্রহণ করলো। এখন এদের যদি আমি যোগ করে দেই তখন কি হচ্ছে, এই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। ওকে, আচ্ছা তোমাদের বইতে সাধারণত এইভাবে দিয়ে দেয়, মানে মাইনাসটাকে রাখতে চাচ্ছে না তারা, হচ্ছে এই আমি যদি এই ইলেকট্রনটাকে আমি যদি ওই পাশে নিয়ে যাই তখন কি হবে, সাধারণত এই যে ইলেকট্রনকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, সেটাই করছে দেখো। ঠিক আছে, এখানে ছিল মাইনাস ইলেকট্রন, এখানে এই পাশে যখন নিয়ে আসছে হয়ে গেছে প্লাস ইলেকট্রন, তাহলে এভাবে রাখছে, মানে সবগুলো একসাথে রাখছে। এখন এই যে একটা জারণ অর্ধ বিজারণ বিক্রিয়া হলো, এই যে অর্ধ বিক্রিয়া হলো, এবার হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া যেটা আগের মতো ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস পরিণত হয়েছে। এরপর কি হবে, এই যে দুইটা বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া আমরা কি করব, যোগ করব। যোগ করলে কি হচ্ছে, এই যে যোগ করলে কি হবে, যোগ করলে কি হচ্ছে, এখানে আমাদের যে সোডিয়ামটা, এই সোডিয়ামের সাথে যদি আমি ক্লোরিনটা বিক্রিয়া দিই তখন কি হইতো, তখন এখানে এই কাজটা হইতো যে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, প্লাসে মাইনাসে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, স্বাভাবিকভাবে তো এরকম থাকে, আমি যে একটা সোডিয়াম দিয়ে ক্লোরিন দিই তখন এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে গেল, এভাবেই তো হচ্ছে। আচ্ছা, এই দুই অর্ধ বিক্রিয়া যোগ করলে জারণ বিজারণ বিক্রিয়া পাওয়া যায়। দেখো সেটাই করছে, এই সোডিয়ামটাকে কি করলো, ক্লোরিনের সাথে যোগ করে দিল, তখন কি হলো, এই যে এখানে কি হলো এটা, আচ্ছা এই দেখো আলাদা সব একাকার হয়ে গেছে, এটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন, এটা হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন, এই দুটাকে কি করলাম, যোগ করলাম, যোগ করা হলো সোডিয়াম ক্লোরাইড।
কোনো সমস্যা আছে? ওকে, আচ্ছা, তো একটু রিলিজ নাও, যেহেতু একটা না অনেকক্ষণ। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করি পরবর্তীতে। দেখো, আমাদের যে জারণ বিজারণ বিক্রিয়ার যে কতগুলো টাইপ ছিল, যে 4 ধরনের জারণ বিজারণ বিক্রিয়া রয়েছে। কি কি রয়েছে? সংযোজন, বিয়োজন, তারপর দহন, আর এটা হচ্ছে প্রতিস্থাপন। এই 4 ধরনের বিক্রিয়া, তার ভিতর সংযোজন হচ্ছে একটা বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়াটা কি হয়? সংযোজন বিক্রিয়াটা কি হয়? কিছুই না। সংযোজন মানে কি? সংযোগ করা বা যোগ করা, মানে হচ্ছে দুইটা বিক্রিয়ককে যোগ করে দেওয়া হবে। এখানে সাইনিক তো নেই, আচ্ছা আমি দিচ্ছি। মনে করো এখানে যে ফেরাস ক্লোরাইড রয়েছে, তার সাথে এই যে ক্লোরিন, এই দুইটা কি হবে? যুক্ত হবে। যুক্ত হয়ে তৈরি হবে ফেরিক ক্লোরাইড। যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড তৈরি হলো। এখানে কোনো ইলেকট্রনের আদান প্রদান ঘটতেছে না, যে একজন ইলেকট্রন ছেড়ে দিল, সেই ইলেকট্রন গ্রহণ করে এটার সাথে যুক্ত হলো, এভাবে কিন্তু হচ্ছে না। দুজন আলাদা আলাদা আছে, যুক্ত হয়ে মিলেমিশে আছে। আবার দেখো, এই যে এই বিক্রিয়াটা, এটাও সেম। এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন দুজনে যুক্ত হয়ে কি হলো? অ্যামোনিয়া তৈরি হলো। তাহলে এটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। যে জারণ বিজারণ বিক্রিয়ায়, দেখো, যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদে পরিণত করে, তাকে সংযোজন বিক্রিয়া ঘটে। ওকে, এখন দেখো আমরা এভাবে একটু খেয়াল করবো যে এটা কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া হয়। এই জায়গাটায় এই জায়গাটায় আয়রনের জারণ মান কত? +2। কারণ ক্লোরিনের জারণ মান কত? -1। তাহলে এখানে যদি এটা ব্যালেন্স করতে হয়, কারণ পুরো জগৎটা জারণ মান হচ্ছে 0, যদি ব্যালেন্স করতে হয়, ক্লোরিনের জারণ মান হচ্ছে -2, দুইটা মিলে। তাহলে এই -2 এখানে -2 হইতেই হবে। আচ্ছা, তাহলে এখানে এই যে আয়রন, এই আয়রনের জারণ মান হচ্ছে -2। এখানে ক্লোরিনের জারণ মান কত? 0, 0। আর এই জায়গায় এসে দেখো যে ফেরাসের জারণ মান এখানে কত হবে বলো? ফেরাসের জারণ মান কত হবে? এখানে তো ফেরিক হবে, সরি, ফেরিক হবে। একটু আগে কিন্তু আমরা দেখে আসছি যে ধাতুগুলোর যে জারণ মান হবে ওর যেই চার্জ বা আধান। এই জায়গায় দেখো ক্লোরিন কয়টা? 3টা। তার মানে এখানে আছে -3। তাহলে এই জায়গায় এটাকে নিরপেক্ষ করতে গেলে +3, গুড। তাহলে দেখো এই জায়গাটায় আমাদের আয়রনের জারণ মান কিন্তু 1 বেড়ে গেল। এখানে আছে +2, এখানে হচ্ছে +3। এই যে 1 বেড়ে গেল, এই যে 1 বেড়ে গেল, তাহলে এখানে একটা ইলেকট্রন অবশ্যই ত্যাগ করা হয়েছে। তো একটা ইলেকট্রন ত্যাগ করা হয়েছে, তাহলে এখানে কি হবে? জারণ বিক্রিয়া। আবার এই জায়গায় দেখো ক্লোরিন, ক্লোরিন এখানে ছিল কত? 0। 0 থেকে এখানে কত হয়ে গেছে? এখানে হয়ে গেছে 3। তার মানে অনেক ইলেকট্রন চলে আসছে, মানে অনেক ইলেকট্রন প্রাপ্ত হয়েছে, তাই না? তাহলে এখানে হবে কি? বিজারণ বিক্রিয়া। ওকে, তাহলে এখানে জারণ বিজারণ বিক্রিয়া হলো, তাহলে সংযোজন বিক্রিয়াও একটা জারণ বিজারণ বিক্রিয়া হবে, রাইট? আচ্ছা, এবার আমরা সংযোজন বিক্রিয়া দেখলাম, বিয়োজন বিক্রিয়াটা একটু দেখে নিই। আচ্ছা, বিয়োজন বিক্রিয়া কি হবে? যে বিক্রিয়ায় যে বিয়োজিত হবে, মানে হচ্ছে ভেঙে যাবে। সংযোজনে উল্টাটা। সংযোজনে কি হতো? যুক্ত হতো। তা বিয়োজনে কি হবে? উল্টাটা ঘটবে। এই বিক্রিয়াটা আমরা যদি দেখি, যেমন ধরো ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। আচ্ছা, তো এই বিক্রিয়াটা কি হবে? ভেঙে গিয়ে হবে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস হচ্ছে ক্লোরাইড। ওকে, এই যে বিক্রিয়াটা এখান থেকে ভেঙে এটা তৈরি হইলো, এখান থেকে ভেঙে এই দুইটা জিনিস তৈরি হলো, এটা হচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়া। এটাও একটা জারণ বিজারণ বিক্রিয়া। তোমরা জারণ মান বের করলেই পেয়ে যাবা। আচ্ছা, বের করে দেখাতে হবে। ওকে, এরপর আমরা দেখব প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়া খুবই মজার বিক্রিয়া। এখানে জোর যার মূলক তার হয়।
ঠিক আছে, মনে করো যে এই যে কপার, এই কপারের সাথে এই যে সালফেটের সুন্দর একটা সম্পর্ক তৈরি হলো, রিলেশন তৈরি হলো, হ্যাঁ। কিন্তু এই যে কপার হচ্ছে বেকার প্রেমিক, হ্যাঁ, কপার বেকার প্রেমিক। এই যে বেকার প্রেমিকের সাথে সাধারণত রিলেশনগুলো হয়ে থাকে, সালফেটের সাথে রিলেশন হইলো, কিন্তু এই রিলেশন কি বেশি দিন টিকবে? বেশি দিন কিন্তু টিকা সম্ভব না, কারণ আমাদের সমাজে অনেক বিসিএস ক্যাডার এই জিঙ্ক রয়েছে। তো বিসিএস ক্যাডার এই জিঙ্ক কি করবে, এই যে বেকার কপারকে লাথি মেরে উড়িয়ে দিবে, উড়িয়ে দিয়ে তখন এই সালফেটকে বিয়ে করে নিয়ে চলে যাবে। তখন কি তৈরি হবে? এখানে তৈরি হবে জিঙ্ক সালফেট। আর এই যে বেকার ছিল কপার, ও আবার হয়ে যাবে সিঙ্গেল। বুঝা গেল? এখন দেখো এই জায়গাটায় যে একটা প্রতিস্থাপন হয়েছে, এর সাথে একটা সম্পর্ক ছিল, এই সম্পর্কটা হটিয়ে ও নতুন করে একটা সম্পর্ক তৈরি করছে, এটি হচ্ছে প্রতিস্থাপন। তো এই বিক্রিয়াটার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এখন দেখো এখানে কিভাবে জারণ বিজারণ হয়েছে। দেখো এখানে জিঙ্কের মান হচ্ছে 0, জারণ মান 0। এখানে জিঙ্কের জারণ মান কত? +2। তাহলে দেখো এখান থেকে ও কিন্তু বিজারণ বিক্রিয়া করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করা হয়েছে, 2টা ইলেকট্রন ত্যাগ করে ও কিন্তু 2+ হয়েছে। আবার দেখো কপার, ও ছিল এখানে 2+, ওর এখান থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করে এখানে হয়ে গেছে 2-। বুঝা গেছে? মানে হচ্ছে এদের সাথে যে সম্পর্কটা ছিল, তো গিফট টিফট যা দিছে সব নিয়ে ও একদম মুক্ত হয়ে গেছে। যে 2টা ইলেকট্রন দিয়ে যুক্ত হয়েছিল, ইলেকট্রন আবার ব্যাক নিয়ে ওর মতো যুক্ত হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আমরা দেখব দহন বিক্রিয়া। এই দহন বিক্রিয়া আমরা প্রথমেই কিন্তু দেখে আসছি যে আমাদের মোম, যে মোমকে আমরা দহন করছি বা মিথেনকে দহন করছি। দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। ওকে, কারণ অক্সিজেন দিয়ে সবকিছু পড়ানো হয়। এই দহন বিক্রিয়া আমাদের পেটের ভিতরে হতে পারে। আচ্ছা দেখো, মনে করো যে আমি মিথেনটা নিলাম, মিথেন, একে কি করব? দহন করব। দহন করব মানে কি? অক্সিজেন দিয়ে বিক্রিয়া করব। তো দহন করলে আমাদের কি কি তৈরি হবে? যদি কার্বন থাকে তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, মিথেন পড়লে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সাধারণত, আর এখানে জলীয় বাষ্প তৈরি হবে। আর এখানে আমাদের যে শক্তিগুলো তৈরি হয়, এই শক্তিগুলো তৈরি হয়, এই শক্তিগুলো আমরা তাপ শক্তি বা আলো শক্তি আকারে পাই। এখন দেখো কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে, ঠিক আছে, এই অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে, এই যে পুড়িয়ে ভার উপাদানের মোলের অক্সাইড, দেখো মোলের অক্সাইড তৈরি করতে হয়। যে মোলের অক্সাইডে পরিণত করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় দহন বিক্রিয়া। আচ্ছা, তা দহন বিক্রিয়া সবসময় কি করে? তাপ উৎপন্ন করে। কোনো কিছু পড়লে কি ঠান্ডা লাগে? দেখছো কি কখনো? গরম লাগে অবশ্যই। তাহলে এটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন দেখো এই যে এখানে কার্বনটা ছিল, এর কিন্তু এখানে অক্সাইড তৈরি করছে, কার্বন ডাই অক্সাইড, সেটাই বলা আছে যে মোলের অক্সাইডে পরিণত করা হয়। ওকে, তো এগুলো হচ্ছে দহন বিক্রিয়া। আমরা সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন দেখলাম, এগুলো হচ্ছে সবই এই দহন বিক্রিয়াটা, এটাও কিন্তু একটা রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, এবার আমরা দেখি যে জারণ বিজারণ বিক্রিয়া ছাড়াও কিছু বিক্রিয়া আছে যেখানে আসলে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না। ঠিক আছে, তো এই ধরনের বিক্রিয়াগুলো হচ্ছে নন রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া নয়। তো নন রেডক্স যে বিক্রিয়া, তো এই বিক্রিয়াগুলো কি কি হতে পারে? যেমন প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়া সবসময় হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, এখানে কোনো ইলেকট্রনের আদান প্রদান হয় না। এই বিক্রিয়ার উদাহরণ হতে পারে কি? মনে করো যে আমরা যে সবচেয়ে যে পপুলার যে উদাহরণটা রয়েছে, ধরো HCl প্লাস হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়া আমরা ছোটবেলা থেকে করে আসছে। HCl যে অ্যাসিডটা, এই অ্যাসিডের সাথে যে ক্ষার, অ্যাসিড আর হচ্ছে ক্ষার বা অ্যাসিড বা বেস, অম্ল বা ক্ষার, তোমরা যা বলে, এটাকে অম্ল বলে, অ্যাসিড বলে, এটাকে ক্ষার বলে, বেস বলে। তো এই অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি হয়? লবণ আর পানি তৈরি হয়। তাহলে কি তৈরি হবে? মুখস্থ একদম, লবণ আর পানি তৈরি হবে। তো লবণ তৈরি হবে কি? কার লবণ তৈরি হবে?
সোডিয়াম ক্লোরাইড মিলে যে খাবার লবণটা, এই সোডিয়াম ক্লোরাইড আর তৈরি হবে পানি H2O, এভাবে তৈরি হচ্ছে। ওকে, এবং এই বিক্রিয়া যদি আমাদের সবল HCl এবং সবল বেস সোডিয়াম হাইড্রোক্সাইড মানে সবল অ্যাসিড এবং সবল ক্ষার যদি নেই, শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষার, তাহলে এই বিক্রিয়ায় সাধারণত আমাদের যে তাপটা আছে, যে এই বিক্রিয়ায় যে ডেলএস এর মানটা এটা সব সময় হবে 57.34 কিলোজুল। ওকে, এই তাপটা উৎপন্ন করবে অলওয়েজ। কিন্তু যখন আমরা যদি দুর্বল ক্ষার বা দুর্বল বেস দিয়ে ফেলি একটা, তখন কিন্তু এই তাপমাত্রা কম বেশি হয়ে যাবে, বুঝছো? কিন্তু যদি দুটোই সবল হয় তখন হচ্ছে এই তাপটা উৎপন্ন হয়। কখন হবে? যখন এই যে HClটা এবং সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ বিক্রিয়া অংশগ্রহণ করে নেবে, মানে সম্পূর্ণ দুইজনে বিক্রিয়া করে পুরোপুরি সোডিয়াম ক্লোরাইড এবং HCl, সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হবে। ওকে, আচ্ছা, এই বিক্রিয়াটা কিভাবে হলো? মনে করো যে এখানে Hটা হচ্ছে পজিটিভ, Hটা ধরো পজিটিভ আর ক্লোরিনটা হচ্ছে নেগেটিভ, সোডিয়ামটা হচ্ছে পজিটিভ, হাইড্রোক্সাইডটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো এই যে নেগেটিভের সাথে পজিটিভ যুক্ত হয়, জানি না আমরা, তাহলে এই নেগেটিভের সাথে পজিটিভ যুক্ত হয়ে হবে সোডিয়াম ক্লোরাইড। আর এই দেখো এখানে যে দুইটা নেগেটিভ পজিটিভ আছে, এই দুইটা যুক্ত হয়ে যাবে পানি। এভাবে কিন্তু বিক্রিয়াটা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো তাহলে প্রশমন বিক্রিয়া হচ্ছে আমাদের নন রেডক্স বিক্রিয়া। এবার আমরা দেখব যে আরেকটা নন রেডক্স বিক্রিয়া, সেটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। এই যে অধক্ষেপ যে বিক্রিয়াটা হয়, এই বিক্রিয়াটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। ওকে, দেখো এই বিক্রিয়াটা কি হচ্ছে, যে মনে করেন যে সোডিয়াম ক্লোরাইড ছিল, এর সাথে আমরা সিলভার নাইট্রেট বিক্রিয়া দিলাম। বিক্রিয়া দিলে এই দেখো এই ক্লোরিনের সাথে এই সিলভারটা যুক্ত হয়ে এই সিলভার ক্লোরাইড তৈরি হবে। সিলভার ক্লোরাইড তৈরি হয়ে ও নিচে অধক্ষিপ্ত হবে, এই যে নিচে যে অধক্ষিপ্ত হয়, এটাকে বলা হয় অধক্ষেপণ। আর এই বিক্রিয়াটাই বলা হয় অধক্ষেপণ বিক্রিয়া। বুঝা গেল? এখন দেখো এখানে কিন্তু কোনো ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না। একটু টেস্ট করে দেখতে পারো তোমরা। আচ্ছা দেখো, এই যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের জারণ মান কত? এখানে +1, ক্লোরিনের জারণ মান কত? -1। এই দুইটা দিয়ে টেস্ট করি। তো সোডিয়াম এখানে +1 -1, এই পাশে এসে কি হলো? দেখো সোডিয়াম এখানে +1ই আছে, ক্লোরিন এখানে -1ই আছে। কোনো পরিবর্তন আছে? নাই। আবার দেখি এই জায়গাটা, দেখো সিলভার এখানে +1, নাইট্রেট এখানে -1। এই পাশে এসে তাও দেখতেছি সিলভার এখানে +1, নাইট্রেট এখানে -1। কোনো পরিবর্তন নেই, যার যার মতো শেষে আছে। তো এখানে ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটতেছে না। তো ওই আগের যে প্রশমন বিক্রিয়াটা দেখছিলাম, ওখানে কিন্তু সেম, ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না। তো সুতরাং এই বিক্রিয়াটা হবে নন রেডক্স বিক্রিয়া। দেখো যে বিক্রিয়ায় প্রবণীয় বিক্রিয়ক বা পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় কঠিন উৎপাদে পরিণত হয়, তাকে অধক্ষেপণ বিক্রিয়া বলা হয়। যেমন এটা আমাদের অদ্রবণীয় কঠিন উৎপাদে তৈরি হবে, ঠিক আছে, অধক্ষিপ্ত হবে। এই যে সলিডটা দেওয়া আছে, এটা দেখি তোমরা বুঝতে পারছি। আচ্ছা, নন রেডক্স বিক্রিয়া আমাদের হয়ে গেল। এখন আমরা একটু দেখি যে বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া। তো কিছু কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো হচ্ছে যে রেডক্সও না, নন রেডক্সও না, একটু উল্টাপাল্টা বিক্রিয়া আর কি, বিশেষ রকমের বিক্রিয়া এগুলো। তো এই বিশেষ রকমের বিক্রিয়াগুলো কি হয়? যেমন আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস বিক্রিয়া, যে নামে আমরা এটা বলি না কেন। তো এই বিক্রিয়া কি হয়, যে দেখো পানি বিশ্লেষণ, এটা থেকে আমরা কিন্তু মাথায় চলে আসবে যেখানে পানির কোনো কারবার ঘটবে। ওকে, তাই এই বিক্রিয়া কি হবে, যে যেই যৌগটা রয়েছে যেমন সিলিকন ট্রাইক্লোরাইড, এই যৌগটারে পানি দিয়ে কোনো একটা কারসাজি হবে। তাই এই যৌগটারে পানি দিয়ে যখন আমরা বিশ্লেষিত করব, তখন এটা হয়ে যাবে আর্দ্র বিশ্লেষণ। মনে করি একটা যৌগ আছে সিলিকন ক্লোরাইড, সিলিকন ট্রাইক্লোরাইড, টেট্রাক্লোরাইড, এটাকে আমি পানি ঢেলে দিলাম, পানি দিয়ে আমি একদম বিশ্লেষিত করে দিলাম, ঠিক আছে, পানির সাথে বিক্রিয়া করে দিলাম, তখন তৈরি হচ্ছে এই সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড, আর এখানে তৈরি হচ্ছে HCl। আচ্ছা, এই যে বিক্রিয়াটা তৈরি হলো, এই বিক্রিয়াটা হচ্ছে
এই সিলিকনের হাইড্রোলাইসিস বিক্রিয়া, মানে যে যৌগটাকে আমরা পানি দ্বারা বিশ্লেষণ করব ওই যৌগটা হাইড্রোলাইসিস। তো এই ধরনের বিশেষ ধরনের বিক্রিয়া কি হয় দেখো, কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি ও অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ পরিণত করলে তাকে আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলা হয়। এগুলো তোমরা সংজ্ঞা আকারে পড়ে ফেলবা, যে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে একটা করে উদাহরণ মনে রাখলা। এবার দেখো এই যে বিক্রিয়াটা রয়েছে এটা হচ্ছে পানি যোজন। এখানে কিন্তু আর বিক্রিয়া করবে না, এই যে যোজন বিক্রিয়া, যে সংযোজন বিক্রিয়া আমরা পড়ে আসছিলাম মনে আছে, সংযোজন বিক্রিয়া কি হয়, সংযোগ হয়, কোনো কিছু সংযোগ হয়। তাহলে এখানে হচ্ছে পানি যোজন, তার মানে হচ্ছে এই পানিকে যোগ করতে হবে, তাই না? এখন দেখো এই যে কপার সালফেট, এই কপার সালফেটটাকে আমরা যখন এই যে কপার সালফেটের সাথে যখন আমরা 5 অণু পানি যুক্ত করব তখন এটা হয়ে যাবে কপার সালফেটের পানি যোজন বিক্রিয়া, ঠিক আছে? আর কপার সালফেটের পানি যখন যোজন করব তখন কপার সালফেটের কালার হয়ে যাবে নীল কালার। কপার সালফেট এমনি কিন্তু নীল না, যখন এটার সাথে আমরা পানি যোগ করব 5 অণু পানি, এটাকে বলা হয় এর প্লাস পানি কিন্তু। হ্যাঁ, এখানে যে বিক্রিয়া করে যে 5 অণু পানি কিন্তু এখানে রয়ে গেছে, দেখো এই যে 5 অণু পানি কিন্তু এখানে যেমনটা ওরকমই আছে একটা পয়েন্ট আকারে, তো এটাকে বলা হয় এর ক্লাস পানি। ওকে, তো এই যে ক্লাস পানিটা, এই ক্লাস পানিটার কারণে এই কপার সালফেটকে বলা হয় নীল কালার। আর এই নীল কালারের কারণে এই নাম আরেকটা আসছে ব্লু ভিট্রিয়াল। কি নাম? সরি, এর নাম হবে ব্লু ভিট্রিয়াল। এর কিন্তু আরেকটা ফেমাস নাম আছে, সেই ফেমাস নামটা হচ্ছে তুতে। এই তুতে কিন্তু আমরা সবাই চিনি, তাই না? এই তুতে নীল কালারের, অনেকটা পাথরের মতো লাগে, নীল কালারের, দোকানে কিনতে পাওয়া যায় তুতে, নীল কালার। তো এটা খুব সুন্দর একটা যৌগ ব্লু ভিট্রিয়াল। এগুলো যারা গ্রাম অঞ্চলে মাটির কাজ করে তাদের পায়ে মাঝে মাঝে সাধারণত এগুলো দিয়ে থাকে পায়ের ট্রিটমেন্ট হিসেবে। আচ্ছা, এই টুতে ব্লু ভিট্রিয়াল বা কিউপ্রাস 2 সালফেট যেটা বলো, এগুলো হচ্ছে এই পানি সংযোজনের বিক্রিয়ার কারণে হয়ে থাকে। এগুলো হচ্ছে বিশেষ ধরনের বিক্রিয়া। এখন আমরা দেখব সমানুকরণ বিক্রিয়া। এটা হচ্ছে ওই বিশেষ ধরনের বিক্রিয়ার একটা ধরন। এই সমানুকরণ বিক্রিয়ায় আগে বুঝতে হবে আমাদের সমাণু মানে কি। সমাণু মানে সমান, অণু মানে অণু। আচ্ছা দেখো, হ্যাঁ, সমাণু এর মানে হচ্ছে যে আণবিক সংকেতটা একই থাকবে। যেমন এখানে আণবিক সংকেত আছে, দেখো অ্যামোনিয়াম সায়ানেট NH4CnO, এটা হচ্ছে আণবিক সংকেত। তো এই আণবিক সংকেত একই থাকবে, কিন্তু এটাকে হিট বা কোনো কারণে যে বিক্রিয়া করে পরস্পরের সাথে বা পরস্পরের সাথে যুক্ত করে এমন একটা অণু তৈরি করবে বা এমন একটা উৎপাদ তৈরি করবে, তারও এই আণবিক গঠন একই, এই আণবিক সংকেত একই, গঠন ভিন্ন। আণবিক সংকেত এক কিন্তু গঠন ভিন্ন, ঠিক আছে? আমরা যদি একটু দেখি। আচ্ছা দেখো, এই জায়গাটায় এই যে আণবিক সংকেতটা রয়েছে, এই আণবিক সংকেতটা কি থাকবে? সেম থাকবে, কিন্তু এই গাঠনিক সংকেতটা হবে ভিন্ন। দেখো এখানে এর যে আণবিক সংকেতটা আর এই যে গাঠনিক সংকেতটা এর কিন্তু সম্পূর্ণ আলাদা, গঠনটা সম্পূর্ণ আলাদা। এখন দেখো এদের আণবিক সংকেত কিভাবে এক হয়, এটাকে যদি আমরা এটার মতো করে লিখি তাও কিন্তু লিখতে পারবে। দেখো এখানে কয়টা আছে? এন আছে এখানে কয়টা? 2টা। এন আছে এখানে 2টা, 1টা 2টা। এখানে এন কয়টা? 1টা 2টা। হাইড্রোজেন এখানে আছে কয়টা? 4টা। এখানে আছে এই 2টা 2টা 4টা। অক্সিজেন কয়টা ছিল? 1টা। এখানেও 1টা। ওকে, আর কার্বন এখানে 1টা, এখানে নাই, আছে এই জায়গাটায় কার্বন, ঠিক আছে? তাহলে দেখো এটাকেও কিন্তু আমরা এরকম লিখতে পারি। তাহলে এদের আণবিক সংকেত কিন্তু একই থাকবে, কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন হয়। তাহলে দেখো এই যে অ্যামোনিয়াম সায়ানেটকে যখন আমরা চাপ দেব হয়ে যাবে
ইউরিয়া। ওকে, তো এগুলো তোমরা হচ্ছে সংজ্ঞা অবশ্যই মুখস্থ করবা। মুখস্থ করার পর একটা উদাহরণ, সংজ্ঞা একটা উদাহরণ। পলিমারকরণ বিক্রিয়া, এটা হচ্ছে বিশেষ ধরনের বিক্রিয়া আরেকটা অংশ। এই বিক্রিয়াটা খুব ইন্টারেস্টিং বিক্রিয়া। তোমরা যে পলিথিন ইউজ করো না, ওই পলিথিন কিন্তু এখান থেকে আসে। আচ্ছা দেখো, প্রভাবক উচ্চ চাপ ও তাপের প্রভাবে যখন এক বা একাধিক যৌগের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বৃহদাকার অণু তৈরি করে, তখন তাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। দেখো এখানে যে ইথিন রয়েছে না, ইথিন, সে ইথিন তোমাদের এখানে তো এটা রয়েছে, যেমন ইথিন, এই যে দেখো এখানে রয়েছে দ্বিবন্ধনযুক্ত। এই যে ইথিন, এই ইথিনের কয়টা এন সংখ্যক, কত সংখ্যক আমি জানি না, এন সংখ্যক। তো এন সংখ্যক ইথিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে অসংখ্য অসংখ্য ইথিন অণু তৈরি করবে। এটাকে বলা হবে কি পলি ইথিন, পলি ইথিন। এখন দেখো অসংখ্য যে যুক্ত হচ্ছে, একটার সাথে একটা যুক্ত হবে, কিভাবে যুক্ত হবে? একটার সাথে একটা হাত দিয়ে ধরে ধরে যুক্ত হবে অসংখ্য। দেখো সেটাই হচ্ছে কিছু প্রভাবক আছে। দেখো 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1200 অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেনের প্রভাবে এটা বিক্রিয়া করে হবে পলিথিন, ইথিন পলিথিন। ওখানে কি ছিল? ইথিলিন, এখানে হচ্ছে কি পলিথিন। হ্যাঁ, এখন দেখো এই জায়গায় বন্ধন হচ্ছে একটা, আরেকটা বন্ধন ভেঙে এই দুই মাথা কিন্তু হাত বের হয়েছে। এই হাত দিয়ে ওরা আরেকজনকে ধরবে, আরেকটা এই যে পলিথিনের যে ইথিলিনের আরেকটা অণুকে এই হাত দিয়ে ধরবে, এখানে আরেকটা অণুকে এই হাত দিয়ে ধরবে, মানে এভাবে থাকবে। তো এই হাত দিয়ে ওরা এক অণু আরেক অণুকে ধরে রাখবে, ধরে দিয়ে বিরাট বড় একটা শিকল তৈরি করবে। যেমন এটা তো খুবই ক্ষুদ্র, এগুলো একটার সাথে একটা পরস্পর যুক্ত হয়ে যে বৃহৎ একটি অণু গঠন তৈরি করবে। তো কত সংখ্যক? এই এন সংখ্যক। এন সংখ্যক মানে হচ্ছে আমি যত সংখ্যক এই ইথিলিন দেব তত সংখ্যক অণু একটা পলিথিন তৈরি হবে, মানে এন এর মান মানে তত সংখ্যক শিকল যুক্ত। বুঝা গেছে? তার মানে এই যে হাত দিয়ে রাখছে এগুলো আমরা এভাবে লিখতে থাকবো, যেমন এরকম CH2 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 CH2, মানে লিখতে থাকবো এগুলো এন পর্যন্ত, যত পর্যন্ত যায়। এখন এতগুলো তো আমাদের খাতায় লেখা সম্ভব না, এই জন্য আমরা কি করলাম, এভাবে করে দিলাম। ঠিক আছে, এগুলো একটার সাথে একটা যুক্ত হতে থাকছে, বিরাট বড় একটা অণু তৈরি হবে। আচ্ছা, এই পর্যন্ত গেল আমাদের পলিমারকরণ বিক্রিয়া। আমরা একদম শেষের দিকে চলে আসছি পার্ট ওয়ানের। পার্ট ওয়ানের আমরা এখন দেখব বাস্তব ক্ষেত্রে সংঘটিত রাসায়নিক যে বিক্রিয়াগুলো ঘটে, যে আমাদের মরিচ রয়েছে ঘটে। ঠিক আছে, আমরা তো এটা নিত্যদিনের সঙ্গী হচ্ছে মরিচা, কারণ আমরা লোহার কোনো কিছু রেখে দিলে আমরা দেখি মরিচা পড়ে গেছে, তাই না? তো মরিচা আমাদের জন্য একটা খুবই বড় একটা ঝামেলার বিষয়। এখন দেখো এই যে এত সুন্দর একটা আমি প্লেট রাখলাম, তার কাটা বলে যেটাকে, বা আলপিন যাই বলো, এটা একটা লোহা রাখলাম। লোহার উপাদান কি? এফি না? এই যে এত সুন্দর একটা আমি এফি রাখলাম, তো এটা এটা আমি যদি রেখে দেই, বাতাসে রেখে দিই, বা আমি মুক্ত রেখে দিই, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, কিছুদিন পর দেখবো যে এটার গায়ে লাল লাল কিছু একটা জমছে। ঠিক আছে, তো এগুলো কোত্থেকে আসলো? কিছুদিন পর যদি অনেকদিন রেখে দেই, পুরো সাদা হয়ে যাবে কি লাল। তো এটা কেন ঘটে আসলে? এটা ছিল আমাদের এফি, হয়ে যাচ্ছে এটা। এটা কেন হচ্ছে? এখন দেখো এটা কিভাবে হয়। আমাদের যে আয়রনটা থাকে না, এই আয়রনের সাথে আমাদের বিক্রিয়া করবে। কি কি বিক্রিয়া করবে? মনে করো যে এই আয়রনটা ছিল এখানে এফি, এর সাথে বিক্রিয়া করতেছে কি কি? বাতাসে কি আছে? অক্সিজেন আছে। আর কি কি আছে? পানি আছে। পানি আছে। কতটুকু কতটুকু হয়? এটা মনে করো 2 অণু ছিল, এখানে ধরো এটা হাফ অণু, আর এখানে ধরো এটা
3 অণু। এভাবে আর কি বিক্রিয়াটা হচ্ছে। এখন এই যে বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়া করে কি কি তৈরি হবে? এই আয়নের সাথে অক্সিজেন যুক্ত হবে, তার সাথে পানিও যুক্ত হবে। তাহলে এটা তৈরি হবে আমাদের এই যে Fe2O3 ফেরিক অক্সাইড, এটার সাথে আমাদের N অণু পানি তৈরি হবে, H2O। তো এই যে এই যৌগটা তৈরি হলো ফেরিক অক্সাইড এবং N অণু পানি, এটাকে বলা হয় মরিচা। এই যে মরিচাটা তৈরি হলো, এটাই হচ্ছে আমাদের এই লোহার উপরে আস্তরণ তৈরি করছে। বোঝা গেল? এখন এখানে এন এর মান কত? আসলে এন এর মান অনেক হইতে পারে। এন এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, অসংখ্য হইতে পারে। এটা নির্ভর করবে আমাদের এখানে কি পরিমাণ আয়রন ছিল, কি পরিমাণ পানি ছিল, অক্সিজেন ছিল, এটার উপর নির্ভর করবে। এখন তোমার মাথায় প্রশ্ন আসছে যে আমার লোহা রাখলে যদি এরকম মরিচা পড়ে যায়, তাহলে এই মরিচার হাত থেকে আমি লোহাকে কিভাবে প্রোটেক্ট করব, কিভাবে আমি লোহাকে ভালো রাখবো? এর জন্য গ্রাম্য কিছু পদ্ধতি রয়েছে। গ্রাম্য পদ্ধতি হচ্ছে, আমরা দেখতাম যে যতক্ষণ ভারী কোনো যন্ত্রপাতি ছিল, হাল চাষ করতো, তখন ওগুলোকে পানির নিচে চুবিয়ে রাখতো। পানির নিচে চুবিয়ে রাখতো, তখন কি হয়, মনে করো যে পানির নিচে আমি রেখে দিলাম, এই পানির নিচে আমি লোহাটাকে যখন রেখে দেবো, এই আয়রনটাকে রেখে দেবো, তখন কি হচ্ছে, এই জায়গাটায় পানি কিন্তু পাচ্ছে পর্যাপ্ত, কিন্তু অক্সিজেন কিন্তু কম পাচ্ছে, তাই না? এখানে আমাদের অসংখ্য পানি আছে, H2O, পানির অভাব নেই। অক্সিজেন আছে, খুবই কম আছে, না যে তা না, খুবই কম আছে। এই যে অক্সিজেনের যে একটা ঘাটতি থাকে, অক্সিজেনটা কি আমাদের খুব কম না? খুব কম পরিমাণে, খুব কম। এর কারণে ও কিন্তু মরিচে যে পড়ে না তা না, খুব সামান্য পড়ে, তবে এই উপরে রাখার চাইতে ভালো। এই একটা কাজ করে। আবার যদি আমরা কেরোসিন বা কোনো তেল বা কোনো কিছু চুপে রাখতে পারি, ওখানে আরো আগে মরিচা পড়বে না, কারণ ওখানে পানিও ঢুকতে পারছে না, অক্সিজেনও ঢুকতে পারছে না। এই দুইটাই তো আয়রনের মরিচা পড়ার জন্য দায়ী, তাই না? এখন এই দুইটাকে যদি আমি আইসোলেটেড করে ফেলতে পারি, এই দুইটা থেকে আয়রনকে, তাহলে কিন্তু আমাদের মরিচার হাত থেকে বাঁচতে পারি। আর আরো কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আমাদের ডিজিটাল পদ্ধতি, আমরা ইলেকট্রোপ্লেটিং করে, মানে হচ্ছে এটার উপর একটা কোনো একটা কিছু প্রলেপ দিয়ে দিই, মনে করো যে একটা প্লাটিনিয়ামের প্রলেপ দিয়ে দিলাম লোহাকে বাঁচানোর জন্য, বা গোল্ড প্লেট করে দিলাম লোহাকে বাঁচানোর জন্য, সেটাও করতে পারি। হ্যাঁ, পলিথিন দিয়ে দিতে পারি, তো ওটা বিষয়টা কার্যকর না, জল পড়েই যায়, তাও ভালো থাকে। মানে মেনলি আমরা ওই অক্সিজেন আর হাইড্রোজেন থেকে, মানে পানি থেকে মুক্ত রাখতে হবে। পানি বলতে জলীয় বাষ্প থেকে। আমাদের আশেপাশে কি হয়, জলীয় বাষ্প থাকে না, জলীয় বাষ্প থেকে। আমাদের আরো কিছু জিনিস রয়েছে, যেমন আমাদের হুল ফোটায় না মৌমাছি, মৌমাছি হুল ফোটালে কি হয়? মৌমাছি হুল ফোটালে কি হয় বলো? আচ্ছা, আচ্ছা দেখো, এই মৌমাছি সাহেব যখন হুল ফুটাবে, তখন কি অবস্থা হবে বলো তো? কখনো কি মৌমাছি হুল খাইছো? খাইলে কেমন লাগে? খেয়ে দেখো একদিন। না, কখনো খাইনি, মৌমাছি দেখলেই ভয় পাই। এই ধরো, এই একটা মৌমাছি, হ্যাঁ, এই মৌমাছিটা কি করে, হুল ফোটায়। এটা তো মৌমাছির স্বভাব, মৌমাছি কি করবে, হুল ফোটাবে। এখন মৌমাছি যখন হুল ফোটায়, তখন কি হয়, কি ঘটে, এই হুলের ভিতর থাকে কি জানো, ফর্মিক অ্যাসিড। এই হুলের ভিতর থাকে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। যখন মনে করো তোমাকে ফুল ফুটায় দিল, তখন এদের থেকে এই ফর্মিক অ্যাসিড আমাদের ত্বকে ঢুকে যায়, আর ফর্মিক অ্যাসিড ত্বকে ঢোকার কারণেই আমাদের কিন্তু প্রচুর জ্বালাপোড়া করে। তো এই যে কেমিস্ট মৌমাছি বা বি, ও যখন আমাদের হুল ফুটায় দেয়, ফর্মিক অ্যাসিড ঢুকায় দেয়, আমরাও কিন্তু আরেকটা কাজ করতে পারি। এই ফর্মিক অ্যাসিডের সাথে
এই ফর্মিক অ্যাসিডের সাথে আমরা যদি একটু চুনের পানি ঢুকাই দিই, চুন মনে করো ক্যালসিয়াম অক্সাইড, চুনের পানি দিয়ে দেই, ঠিক আছে, চুনের পানি দিয়ে দেয় অথবা আমরা চুনা পাথর বা যাই হোক একটু চুন দিয়ে দেয়, তখন কি হবে এই ফর্মিক অ্যাসিড অ্যাসিড চুন কি হচ্ছে ক্ষার, চুন আর ক্ষারে কি হবে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া ঘটবে, বাস ও যে আমাকে ফুল ফুটালো ডিসমিস। তাহলে দেখো যে মৌমাছি যদি কখনো ফুল ফোটায় আমরা চাইলে ক্ষার জাতীয় কিছু দিতে পারি, চুনে পানিতে নিচে থেকে শুরু করে যা কিছু পাই, অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত যদি বেশি পরিমাণ ফুল ফোটায়, ঠিক আছে। হ্যাঁ, আরো দেখো পিঁপড়া কামড়ালে কিন্তু আমাদের একই অবস্থা তৈরি হয়। পিঁপড়া কামড় তো অবশ্যই খাইছো তাই না? পিঁপড়া কামড় তো না খায় পারবা না, পিঁপড়া হচ্ছে খুবই পাজি, আমার পিঁপড়া খুব ভয় লাগে। আচ্ছা, এই যে পিঁপড়া, এই পিঁপড়া কামড়ায়, পিঁপড়া কামড়াইলে কি হয়? পিঁপড়া কামড়ালে কি হয় বলো? এটা তো জলে, এটার কামড় তো খাইছো, এটা জলে কেন? ও কিন্তু এই ফর্মিক অ্যাসিড ঢালে, ওটা ফর্মিক অ্যাসিড কিন্তু কম, এটাই বেশি থাকে। একসাথে তোমার যদি 10-12টা হুল ফুটায় তোমার অবস্থা শেষ। এমনও রেকর্ড আছে যে মৌমাছির হুল ফোটানোর কারণে মানুষ মারাও গেছে। হ্যাঁ, এটা থেকে খুবই সাবধান। কিন্তু মোয়ালরা যখন মধু, মানুষের কামড় খুবই ভয়ানক, তুমি যদি কাউকে কামড়ে দাও ঠিক মতো মারাও যেতে পারে। হ্যাঁ, মানুষের কামড় খুবই ভয়ানক, মানুষের কামড়ে বিভিন্ন জীবাণু ঢুকে যায়। আচ্ছা দেখো, আমরা যে খাবার টাবার খাই না, ওখানেও কিন্তু কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে। মানে শ্বসনের ক্ষেত্রে আমরা যে শ্বাস নেই, খাবার খাই, আমরা খাবার খাই, যে খাবারগুলো খাই, ভাত মাছ যাই খাই, সবই কিন্তু গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজটা হচ্ছে C6H12O6, C6H12O6, এই যে গ্লুকোজটা, এই গ্লুকোজটাকে কিন্তু আমাদের দহন করতে হয়। যে আমরা খাবার খাইলাম, খাবার খাই যে পেটের ভিতর খাইলাম, খাবার আসলে গেল কোথায়? খাবারকে আসলে দেখো আমরা যখন নিঃশ্বাস নেই তখন কি হয়, অক্সিজেন কিন্তু যায়, এই অক্সিজেন যায় আমাদের ফুসফুসে, ফুসফুস থেকে অক্সিজেন যায় আমাদের ব্লাডে, সেই ব্লাড থেকে অক্সিজেন যায় আমাদের কোষে। এই কাজগুলো কিন্তু আমাদের কোষের ভিতর ঘটতেছে, এই জায়গাগুলোতে, ঠিক আছে, কোষের ভিতর ঘটতেছে। দেখো এই অক্সিজেনটা আসলো কোথায়? এই কোষে। আর আমাদের খাবার খাইলাম, ও কিন্তু যায় কোষে ঢুকবে। কিভাবে ঢুকবে? আমরা যে খাবার খাই এটা আলটিমেটলি কোষেই যায়। এই যে খাবার খাইলাম পেটে, পেট থেকে কি তৈরি হলো? গ্লুকোজ তৈরি হলো। এই গ্লুকোজ আমাদের যে নাড়িভুড়িগুলো আছে ওটার ভিতরে কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র মানে খুবই পাতলা কোষিক জালিকা রাখে, রক্তের নালিকা। তো ওগুলোর ভিতরে ব্যাপনের মাধ্যমে কিন্তু ঢুকে যায়, মানে ওগুলোর ভিতরে বিভিন্ন মাধ্যমে রক্তের ভিতর মিশে যায়। হ্যাঁ, আর সেই রক্ত ডেলিভারি বয়ের মতো কিন্তু এই কোষে নিয়ে পৌঁছায়। আসলে মেইনলি খাবারটা আমাদের কোষের দরকার, এই যে আমরা খাবারটা না খাইলে চিকন হয়ে যায়, খাবার বেশি খেলে মোটা হই, আসলে এই কোষের কারণে কিন্তু এগুলো হচ্ছে। এই দেখো এই খাবারটা যখন কোষের ভিতর ঢুকলো, এই অক্সিজেনও কোষের ভিতর ঢুকলো, তখন কি হলো? দুইটা মিলে বিক্রিয়া শুরু করে দিল। এই যে বিক্রিয়াটা এখানে করবে, বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে? এখানে তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড, এখানে তৈরি হবে পানি, আর এখানে তৈরি হবে শক্তি। এই শক্তিটাই মেনলি আমাদের দরকার। হ্যাঁ, এই শক্তিটা আমাদের মেনলি দরকার। আর কার্বন ডাইঅক্সাইড কি হবে? আবার সে কিন্তু আমাদের ফুসফুসে যাবে, কোষ থেকে রক্তে যাবে, রক্ত থেকে ফুসফুসে যাবে, ফুসফুস থেকে আমাদের নাকে আসবে, ছেড়ে দেবো। বুঝতে পারছো? এই কিন্তু কাহিনীগুলো করতেছে। তো এইগুলো কিন্তু সবই আমাদের রাসায়নিক বিক্রিয়া করতেছে বাস্তবে সংঘটিত। ওকে, তো এই পর্যন্ত ছিল আজকের পার্ট 1। তো আমরা পার্ট 2-তে দেখবো। পার্ট 2-তে হচ্ছে আমাদের যে রাসায়নিক সাম্যাবস্থা, রাসায়নিক বিক্রিয়ার যে হার এবং রয়েছে যে লা শাতলিয়ার নীতি, এটা খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিব পার্ট 2-তে। এবং পার্ট 3-তে আমরা যে বোর্ড কোশ্চেনগুলো আছে এবং টাইপ ভিত্তিক সমাধান আছে ওগুলো নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।